আহ, আসসালামু আলাইকুম। আমি আহমেদ, অন্যদেশী পডকাস্টের হোস্ট। আজকে আমার সাথে আছে মির্জা, আমার কো-হোস্ট। তো আজকে পর্বে কিন্তু অনেক কিছুই ডিসকাস করার মানে অনেক কিছু নিয়ে কথা বলার আছে। অনেক কিছু জিনিস হয়ে গেল লাস্ট কয়েক সপ্তাহে। সো ফার্স্ট অফ অল আজকের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক যেটা চলতেছে এট দ্য টাইম অফ রেকর্ডিং সেটা হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস খেতে গিয়ে কার সাথে দেখা করলেন, কে কাকে চিঠি দিচ্ছিল, এটাও আসলে ওয়ান অফ দ্য বিগেস্ট টপিক ছিল। লেটস জাস্ট জাম্প রাইট টু ইট। হাই সবাই, আপনি কি দেখে স্বাগতম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কিছু বলছিলাম, কি খবর? ঈদ হ্যাঁ, তো আপনি আচ্ছা, ঈদও তো চলে গেল। বলতে ভুলে গেছি। আপনি ঠিক তো সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের পরপরই অনুষ্ঠান হচ্ছে। আর আজকের যে অনুষ্ঠান কথা বললো তুমি, আজকের যে হট বা টপ নিউজ যেটা লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক, এটা তো কিছুটা একটা হাইপ তোলা হয়েছে, এটা বাস্তবতা। আবার এটা একটা দরকারিও ছিল, তোমার সেটা হচ্ছে অপটিক্স বলো বা হচ্ছে বিএনপির সাথে যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল গত কিছুদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে, ইস্যু নিয়ে, সেটা মনে হয়েছে কিছুটা কমবে সেই দূরত্বটা। এটা একটা দেখার বিষয়। তাছাড়া এই গুরুত্ব আছে তো কিছুটা, এটার গুরুত্ব কিছুটা আছে আমার কাছে মনে হয়। তোমার কাছে কি মনে হয় বলো, তারপরে আবার আস্তে আস্তে আমি বলছি। অবশ্য আমি ফার্স্ট অফ অল যখন শুনছি যে ইউকে ট্রিপ হবে, ইউকে ট্রিপের যে একটা একটা ড্রামা সারাউন্ডিং একটা ড্রামা হবে যে টিউলিপকে নিয়ে, তাদের যে এমপি টিউলিপ আসছে, তারপরে ওই দেশের যে কারেন্ট গভর্নমেন্ট, টিউলিপ কিন্তু লেবার পার্টির, সো লেবার পার্টি তো এখন গভর্নমেন্টে আছে, তো তাদের সাথে কিভাবে দে আর গোনা হ্যান্ডেল ইট। বাট আমার এক্সপেকটেশনের বিয়ন্ডে চলে গেছে। আমি কখনো এক্সপেক্টই করি নাই যে একটা দেশের রাষ্ট্রনেতার সাথে যে লিটারালি আরেকটা দেশের রাষ্ট্রনেতা দেখাই করবে না, বুঝছেন? আমরা যেটা শুনলাম কিছুটা হ্যাঁ, টিউলিপের সাথে বর্তমান যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার একটা ভালো সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ, পুরো পরিচিত, একই দলের। বেশ কিছু ব্যাপার তো আছে। তো ওইটাও হচ্ছে মনে হয় একটা পলিটিক্স হিসেবে কাজ করছে না, দেখা না করার পেছনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এটা আই ডোন্ট নো, মানে এখন তারা সবকিছু নিয়ে ইন্টারভেন করতে পারে দেশের ইয়েতে, বাট এই ব্যাপারে তারা হলে গিয়া মানে পার্সোনাল রিলেশনশিপকে তারা মানে আই ডোন্ট নো হু দিস গাই ইজ রিপ্রেজেন্টিং হিজ কান্ট্রি অর দ্য পিপল অর দ্য ফ্রেন্ডশিপ। তো এই জন্য আমার কাছে একটু কনফিউশন লাগছে। তো বাট আমি জানি না, আপনিও তো এক্সপেক্ট করছেন যে তারেক রহমানের সাথে দেখা হবে হ্যাঁ, নাকি এটা পার্সোনালি? আন্দাজ বা করাই যায় যে আমরা তো আমি যখন কথাবার্তা বলতেছিলাম লাস্ট উইকে, আই মিন নট ইন দ্য পডকাস্ট ইটসেলফ, বাট এরকম একটা ধারণা তো আমরা করছিলাম যে লন্ডনে গেলে নিশ্চয়ই হয়তো দেখা হয়, একটা সুযোগ তৈরি হবে। বাট সেটাকে ঘিরেও আবার একটা কিন্তু নাটকীয়তা তৈরি হলো যে আগে এই কথাটা বের হয় নাই, যখন উনি চলে গেছেন লন্ডনে তখন হচ্ছে বিএনপি মিটিং টিটিং করে সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন আমরা তারেক রহমান সাহেবের সাথে দেখা করবো। এবং সেটা নিয়েও আবার কিছু কিন্তু সুন্দর কথাবার্তা আসছে। যেমন ওই যে আমাদের পরিচিত ফজলুর রহমান সাহেব, যিনি অনলাইনে খুব পপুলার রিসেন্টলি, সবসময় অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্যদের ছোট করে কথাবার্তা বলে, অথবা হচ্ছে বিএনপি বা তারেক রহমান ওনাদেরকে খুব ফুলাফা পায়। আবার কেউ কেউ বলে উনি হচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের কাণ্ডারি, যিনি আওয়ামী লীগকে একটা কি বলবো যে ধরে রাখছেন, সামহাও টিকিয়ে রাখছেন। আওয়ামী লীগের হয়ে মুক্তিযুদ্ধের চেতনা এখনো বিক্রি করার যে চেষ্টাটা, সেটা ফজলুর রহমান সাহেব করে যাচ্ছেন। তো উনি যেমন একটা বক্তব্য দিচ্ছেন যে হচ্ছে ইউনূস সাহেব হচ্ছে এখন আর কোনো দিশা পাচ্ছে না, তাই 12 ঘন্টা বা 16 ঘন্টা প্লেন চালায় লন্ডন গেছে আমি মনে হয় তারেক রহমানের কাছ থেকে আনতে, একটু পথের দিশা খুঁজে আনতে। তো এটাকে তুমি কি যে অনেক বিএনপি কর্মী যেটা করবে কিন্তু এরকমটা ভাবছেন। এখন যেটা যেভাবে রিপ্রেজেন্ট করবে এটাই তো মনে হয়, তাই না? তার দলকে তো আর ছোট করে দেখানো যাবে না। বাট অন দি আদার হ্যান্ড মানে এখন দেখেন, একটা দেশের লাইক চিফ অ্যাডভাইজার, একটা প্রধানমন্ত্রী, হেড অফ দ্য কান্ট্রি,
উনি দেখা করতে গেলেন, ওনার সাথে কেউই দেখা করলো না। যদিও কিং চার্লসের সাথে দেখা হয়েছে, এটা একটা somewhat পজিটিভ, কিছু বাট এটা মন্ত্রী পর্যায়ের লোকজনের সাথে দেখা হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, দেখা হয়েছে, বাট কনভারসেশন যে হচ্ছে তার প্রমাণ তো আমরা পাচ্ছি। যেমন আমরা দেখলাম সাইফুজ্জামান সম্ভবত ভূমি প্রতিমন্ত্রী যিনি ছিলেন, যার লন্ডনে প্রায় 350 বাড়ি আছে, দুবাই প্রায় 700 বাড়ি আছে। তার মনে হয় লন্ডনের যে প্রপার্টিগুলো প্রায় $350 মিলিয়ন অথবা 200 মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ সম্পদ সম্ভবত টেম্পোরারি জব্দ করার কিন্তু যেগুলো হচ্ছে সরকারি ইয়েতে থাকবে। হ্যাঁ, এই ধরনের একটা ইয়ে আসছে। তো কিছুটা তো অগ্রগতি পাচ্ছি আমরা। আবার এই ধরনের কিছু নিউজ দেখছি। না, what I was going to say, এটা কিন্তু সেল করতে পারে যে শুধু তারেক রহমানের কাছেই দেখা করতে গেল। কারণ ফলো করে নিউজের মধ্যে দেখানো হচ্ছে যে আমি দেখছি যে মানে ডক্টর ইউনূসের সাথে কেয়ার স্টারমার দেখা করে নাই। এটা গতকালকের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ ছিল। তারপরে আজকের নিউজ এটা। এখন কি অ্যাচিভমেন্ট হয়েছে না অ্যাচিভমেন্ট হয়েছে এটা যদি না দেখায়, মানুষজন তো মনে করবে যে কিছুটা তো হচ্ছে ইলেকশনও। হ্যাঁ, হ্যাঁ। এই কোর্টের কথা বলছিলাম যে ইউকে ক্রাইম এজেন্সি ও হ্যাঁ, হ্যাঁ, বলে কনসেপ্টটা। কত ফ্রিজ করে রাখছে। হ্যাঁ, তো আই থিংক ইট ওয়াজ লাস্ট উইক যে সালমান এফ রহমানের ছেলের কয়েকটা প্রপার্টিও সিজ করার ডিরেক্টিভ আসছিল। হ্যাঁ, হ্যাঁ। তো these are good achievements. These are good achievements. বাট কথা বললাম টিউলিপেরটা নিয়ে আরেকটু কথা বলা যায় কি যে টিউলিপ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তার চিঠিটা অনলাইনে ভাইরাল হয়ে গেল। তারপর হচ্ছে উনি আবার টুইট করলেন ডক্টর ইউনূসকে ইয়ে করে ট্যাগ করে। তো সেখানে তার দুইটা জায়গাতেই কিন্তু সে পারপাসফুলি একটা জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করছে যে ওনাকে চিফ অফ দ্য কি বলে গভর্নমেন্ট চিফ কি বলে চিফ অ্যাডভাইজার এইটা কিন্তু বলতেছেন না। উনি হচ্ছে দুই জায়গায় হচ্ছে এক জায়গায় সম্বোধন করছেন এইভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেক জায়গায় প্রফেসর মোহাম্মদ ইউনূস গো। তো কিন্তু উনি আবার ওইটা বলতে বলেন নাই যে তার খালা সাবেক প্রধানমন্ত্রী। তো এইগুলো তো কিছুটা একটা রাজনৈতিক কূটকৌশল ইচ্ছা করে। হ্যাঁ, সে 2008-9 সালে সে যে একটা গভর্নমেন্টে আরেকটা দেশের গভর্নমেন্টে কিভাবে কাজ করতেছে এটাও আসলে কনফিউজিং ব্যাপার-স্যাপার। লাইক few days ago বাংলাদেশের মানুষজন ডিবেট করতেছিল যে ফখরুল এই যে আমাদের যে ফরেন মিনিস্ট্রি যে অ্যাডভাইজার আছেন উনি আমেরিকান নাকি, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। বাট টিউলিপের মতো হ্যাঁ, টিউলিপ হচ্ছে গিয়ে 2009 সালে 8 সালে উনি হলে গিয়ে আওয়ামী লীগের স্পোকস পার্সন ছিল। আরে ভাই, তুমি তো ভাই চাইলে দেশেও এমপি হইতে পারতা, মিনিস্টার হইতে পারতা, বাট না, তার দেশের এতই ট্রান্সপারেন্ট একটা কান্ট্রি যে তারা ওইখানকার এমপি বানায় দিচ্ছে, মন্ত্রী বানায় দিচ্ছে। অ্যান্ড I don't think many of the people knows actually she was in charge of the মানে সে করাপশন রিলেটেড ওইভাবে সে হলে গিয়া এগুলা দেখতো। লেবার পার্টি যখন গভর্নমেন্টে আসলো এই গত বছর, তার চার্জ ছিল যে করাপশন আর বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেগুলেশনস এগুলা দেখার মিনিস্ট্রিতে সে মিনিস্টার ছিল। তাহলে ভাই কত যে ট্রান্সপারেন্ট এটা বোঝাই যায়। ওই যে আমি ইয়েটা দেখাই টিউলিপের টুইটটাকে দেখাই একটু। ও আচ্ছা, টুইট সে যে টুইট করছে এইটা হচ্ছে সেই টুইটটা যে I haven't done anything wrong, I have nothing to hide. মানে তুমি যদি সিরিয়াস হও তাইলে আমার সাথে পার্লামেন্টে দেখা করো। মানে তার ভাষাটা শুনো, তার টোনটা দেখো। মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনূস, তাও কিন্তু লেটস টক। সেটাই। তারপরে আবার জাস্ট ট্যাগ করছে, ওনার অ্যাকাউন্টটাকে ট্যাগ করছে, এইটুকু। তো যাই হোক এইটা এখন ওনার বিরুদ্ধে কয়েকটা মামলা টামলা হওয়াতে উনি আমাদের আবার বাংলাদেশ পত্রিকার মানে এগুলো নিউজে আসতেছে। বাট উনি কিন্তু ওনার যে জুরিসডিকশন আছে ওইখানে কিন্তু ওনাকে অনেকবার মানুষজন ফেস টু ফেস কয়েকটা ভাইরাল ভিডিও হয়েছিল। এটা হলে কি ওই মিডল ইস্ট রিলেটেড। তার রেসপন্স ইজ লাইক মানে খুবই, সে যে একদম ক্যারিয়ার পলিটিশিয়ান, আর যদি বলে যে একদম যে
মানে কথার শুরুতেই মিথ্যা কথা বলবে আর আপনাকে যে একটা ব্লেম করবে এইসব কয়েকটা ভাইরাল ভিডিও হয়েছিল তাকে নিয়ে। না, তার আমি সম্ভবত এরকম একটা ভিডিও দেখছি যেখানে একবার ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলতেছে বাংলাদেশি। আরেকবারও জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলছে না আমি তো বাংলাদেশি না, আপনি আমাকে কেন এই ধরনের প্রশ্ন করছেন? তো ওই সময় হ্যাঁ, হ্যাঁ। যে জায়গা বুঝে কখনো উনি বাংলাদেশি কখনো বাংলাদেশি না, এই ধরনের Exact. তবে এটা তো আমরা যদি ওই আলোচনাতে এখন যাব না, বাট তুমি শেখ হাসিনার পরিবারের প্রত্যেকটা মানুষ যে হচ্ছে একজন বিদেশি নাগরিক এক্সেপ্ট শেখ হাসিনা, এটা খুব ইন্টারেস্টিং কিন্তু এটা অবশ্যই জানি। হ্যাঁ, আমরা মূল আলোচনাতে যদি আবার একটু ফিরে যাই আর কি, যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের আমরা যে খবর দেখছি সেখানে এরকম দেখানো হচ্ছে দুই পক্ষই বলতেছে তারা সন্তুষ্ট, এবং একটা কথা শোনা যাচ্ছে নির্বাচন 12 ফেব্রুয়ারিতে হতে পারে, কেউ কেউ নির্দিষ্ট করে তারিখ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে শুরু হতে পারে, নির্বাচন হয়ে যেতে পারে। এই ধরনের বিভিন্ন কথা শোনা যাচ্ছে। এবং আজকে সকালে যে বৈঠকটা, সকালে তো না, লন্ডনে স্থানীয় সময় দুপুরবেলা যে বৈঠক হয়, সেই বৈঠকের পরে সরকারের প্রেস সচিব, নিরাপত্তা উপদেষ্টা, তারপর বিএনপির পক্ষ থেকে আমির খসরু এবং সম্ভবত আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের, ওনারা চারজন মিলে একটা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে ওনারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছেন, যে মিটিংয়ে কী নিয়ে কথা হয়েছে সেগুলো তোমার চোখে পড়েছে কিনা বা পড়েছো কিনা, পড়ে থাকলে আমি এই ইলেকশন ডেটের ব্যাপারে আমি যেটা মনে হলো যে না, ইটস নট লাইক তাদের সাথে দেখা হওয়ার পর ইলেকশন ডেটে চেঞ্জ হয়েছে। দিস ইজ আ পসিবিলিটি। মনে হচ্ছে যে ওই মিটিং এর পর যে প্রেস কনফারেন্স করা হচ্ছে ওখানে ওনারা বলতেছে যে এটা পসিবিলিটি, ইটস নট কনফার্মড ইয়েট। সম্ভব, But তারা সম্ভব। হ্যাঁ, পসিবিলিটি ওইটাই সম্ভব। তো আর আমার আরেকটা জিনিস মনে হলো, এটার ব্যাপারে আপনিও মতামত দিতে পারেন যে আমরা তো জানি তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটা মামলা আছে। তো এই মিটিংটার পর আমার মনে হয় যে দিস জাস্ট পেভড আ ওয়ে ফর তারেক রহমান টু রিটার্ন টু, মানে বাংলাদেশে ফেরত আসার একটা পথ ক্রিয়েট হইল এই মিটিংটা হওয়ার পরে। এটা হলে কি বিগেস্ট টেক আমার কাছে মনে হয়েছে। সেটা বলে আবার অনেকেই, যেমন আরেকটা কথা বলে যে বিএনপি তারেক রহমানের দেশে না ফেরার ব্যাপারটা নিয়ে, যে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, দেশে আসলে হুমকির সম্মুখীন। তো যতক্ষণ না পর্যন্ত এই নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি দেশে আসবেন না, এরকম একটা ব্যাপার কেউ কেউ বলেন। আর তুমি যেটা বললা যে মির্জা ফখরুল সাহেব বলছেন এরকম, যে ওনার মামলা সমাধান না হওয়া পর্যন্ত এরকম একটা কথা। তো কারো কারো ধারণা মামলার কথাটা হচ্ছে অনেকটা একটা জুজুর ভয় দেখানোর মতো। মূল ব্যাপারটা হচ্ছে যে নিরাপত্তাহীনতা ভুগছেন, এটা হচ্ছে মূল ব্যাপার কেউ কেউ বলে। তবে এই যে আজকের যে মিটিং, সেটা নিয়ে তো অবশ্যই কথা আছে। একটা ভালো সূচনাই বলবো আমি, সেটা হচ্ছে যে যদিও তারেক রহমান নির্বাচিত কোনো প্রতিনিধি নাই মুহূর্তে, আগেও কখনোই ছিলেন না, বা বাংলাদেশে আওয়ামী লীগের পরবর্তী বা আওয়ামী লীগ দেশ ছেড়ে পালানোর পরে দেশের সবচেয়ে বড় দল বিএনপি, যারা আগে দুইবার রাষ্ট্র চালনায় দায়িত্বে ছিল, তাদের নিয়ে অনেক আলোচনা আছে, থাকবে। কিন্তু সরকারের পক্ষ থেকেও এটা একটা গুড জেস্টার বা একটা ভালো ইঙ্গিত দেয়, যে হচ্ছে তারা দেশে যেহেতু অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে অহরহ বসছেন, কথা বলছেন। যেমন দেখি আমরা সরকার যে মিটিং হয় সেখানে ছোট ছোট দলের নেতা দেখা যাচ্ছে যে যারা হয়তো একটা আসন পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু তারা সিভিল সোসাইটিতে অ্যাক্টিভ বা পলিটিক্যাল সোসাইটিতে অ্যাক্টিভ। তাদের সাথেও সরকার কিন্তু তাদের টিম গাইড করে, তাদের সাথে কথা বলে। সেই জায়গা থেকে বিএনপির মতো দলের একজন প্রধান নেতা উনি দেশের বাইরে থাকলেও সরকার যে ওইখানে গিয়ে যাওয়ার পরেও সময় করে তার সাথে দেখা করার যে ব্যাপারটা হয়েছে, আই থিঙ্ক দিস ইজ আ গুড স্টার্ট অফ কি বলে পজিটিভ পলিটিক্স, ডায়ালগ সবকিছুতেই। আর যেটা বললো যে নির্বাচনের আরেকটা জাস্ট বলি, সেটা তারপর তুমি বললো আবার নির্বাচন ফেব্রুয়ারিতে হলে যেটা হয় যে ওই যে একটা কথা আছে না, যে একজন বলছে ডিসেম্বরে চাই আমার, আবার সরকার একটা প্রস্তাব দিচ্ছে এপ্রিলে হতে পারে, এপ্রিল ইজ গুড টাইম। তো দুইজনের মাঝামাঝি এখন একটা ফেব্রুয়ারিতে ডেট নেওয়ার চেষ্টা করবে। তো বিএনপি চাবে হচ্ছে যত ফেব্রুয়ারি শুরুতে নেওয়া যায় বা জানুয়ারি শেষে নেওয়া যায়, সরকার আগে চাইতে পারে আরেকটু সময় নিয়ে পাওয়া যায়, খারাপ না ওইরকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের মিক্সড রিয়াকশন অ্যাবাউট নির্বাচন। অনেকে বলতেছে দেরি করে হলেও কিছু মানে কিছু রিফর্মের পর হোক, অথবা
যত তাড়াতাড়ি হোক, কারণ কিছু ক্রাইম বেড়ে যাচ্ছে, কিছু মানে একটু অনেক অনেক ডিফিকাল্টি আসতেছে দেশের জন্য। তো কারণ দেশে আবার কোনো ইনভেস্টমেন্টও আসে না। ওই একটা স্টেবল গভর্নমেন্ট যতদিন না পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত ইনভেস্টমেন্ট আসে না। তো ওই জন্য যথেষ্ট না আর কি। কারণ হলে গিয়ে তারা মনে করে, কোম্পানিগুলো মনে করে যে ধরেন আপনি একটা বড় একটা কোম্পানি, অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি বাংলাদেশে হলে গিয়ে এক্সপ্লোরেশন করবেন। আপনি চাবেন যে হলে গিয়া যে আমি একটা এমন একটা গভর্নমেন্টের টাইমে আসবো যে হলে গিয়া মানে থাকবে কয়েকদিন। মানে কনফার্ম থাকবেন একটা যেটা বলতে হয় যে ইলেক্টেড গভর্নমেন্টের সময়। কারণ এখন আসলেও যদি ধরেন শেভরন যদি একটা নতুন একটা প্রজেক্ট নিল, পরের সরকার আসলো, তারা কন্ট্রাক্ট হলে গিয়া বলে যে না, লাস্ট সরকার এটাতে এই করছে, সেই করছে, এই কন্ট্রাক্ট ভ্যালিড না। সো শেভরনকে বলবে যে তোমরা চলে যাও, অথবা আবার ইউ নিড টু bid on it, something like that. তো কোম্পানিগুলো ওইভাবে সেফ ফিল করে না। এটা বুঝাতে চাচ্ছি। না, এটা তো আছে, অবশ্যই আছে। বাট হ্যাঁ, কান্ট্রিতে এমনি ওভারঅল প্রোগ্রেসের দিকে আছে। মানে আমরা যদি ইকোনমিক ডেটার কথা বলি, এখন মানুষজন যদি আমাকে বলে যে না, রাস্তাঘাট বানানো হচ্ছে না, রাস্তাঘাট ভাঙা, তাহলে ওইভাবে তো আই ডোন্ট হ্যাভ আ কামব্যাক ফর দ্যাট। আমি যেমন, আমরা তো অনলাইনে প্রচুর সমালোচনা অনেক কিছু দেখি, বা অনেকে আমাদেরকে অনেক সময় বলতে পারে যে হচ্ছে আমরাও হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা কমই করি। তো আমার এখানে একটা অভিমত বা মতামত এরকম হতে পারে, বা যেটা যে সমালোচনা তো অনেকেই করছে, কারো কারো কিছু পজিটিভ কথা বলা দরকার, কিছু পজিটিভ সমালোচনাও সমালোচনা হিসেবে গণ্য করা যায়, সেরকম একটা ব্যাপার। যেমন আমি দেখলাম চিটাগংয়ে তোমার একটা বেশ কয়েকটা এলাকাতে রেগুলার, এবং চিটাগং কিন্তু খুব নটোরিয়াস যে বৃষ্টি হলে পানিতে ডুবে যাওয়ার জন্য খুব একটা গলা পানি হয়ে যায়, তাহলে মানুষ নৌকা চালাচ্ছে, ব্যাপার। তো সেখানে এই বছর কয়েকটা জায়গাতে, বেশ কয়েকটা জায়গা যেখানে হচ্ছে আগে হাঁটু পানি, কোমর পানি হয়ে যেত, এই বছর সেই জায়গাগুলোতে কোনো ধরনের জলাবদ্ধতা হয় নাই, আগের বছরের চাইতে বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার পরে। তো এটা নিয়ে পরে সাংবাদিক বেশ কিছু প্রজেক্ট দেখাইলো, যেগুলো হচ্ছে ওই কিন্তু রাস্তাঘাট এবং ড্রেনেজগুলো ইমপ্রুভ করা হয়েছে। এই কাজগুলো পুরোপুরি হয়েছে আফটার 5th August আর কি, যে এই পরিকল্পনা বা কাজের যে এক্সিকিউশন। তো এটা কিন্তু, এগুলো কিন্তু কিছু পজিটিভ ব্যাপার, এবং শুধু এটা একটা উদাহরণ হিসেবে বললাম, এরকম কিছু কিছু জায়গাতেও আমরা পজিটিভ বেশ কিছু জিনিস দেখতেছি, ছোট ছোট পরিবর্তন, ছোট ছোট বড় স্কেলের পরিবর্তনগুলো আমরা এখনো অপেক্ষা করছি। গত পরশুদিন, আগের দিন ডক্টর আলী রিয়াজ কোন একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে খুব সম্ভবত গণভোটের দিকেই যাচ্ছে দেশ, এরকম একটা হচ্ছে। তো সংস্কার, আমার ধারণা গণভোটের পরে আমরা হয়তো একটা বড় ধরনের সংস্কারের একটা সুযোগ দেখতে পাবো আর কি। এক্স্যাক্টলি। মানে এটা যদি মানে আওয়ামী লীগ টাইপের নির্বাচন যদি না হয়, মানে একটা যদি ফেয়ার শেয়ার অফ পার্লামেন্টারি সিট যদি হয়, জামাতে ইসলাম, ইনফ্যাক্ট এনসিপিরও যদি একটা মানে ফেয়ার শেয়ার হয়, তাহলে হলে কি উই ক্যান সে দ্যাট মানে মানে আস্থা থাকবে মানুষের গণতন্ত্রের প্রতি, মানে আস্থা থাকবে। মানে উই অল লস্ট হোপ ডিউরিং লাস্ট 17 years। নির্বাচন যে কি জিনিস, আমার হইতে পারে আমার এনআইডি কার্ড ছিল না, তো আমারও যে ভোট দিয়ে দিচ্ছে মানুষজন, গিয়ে খোঁজ নিলে দেখা যাবে যে আমারও নামে ভোট দেওয়া আছে। ইলেকশন তো ছিল, সবাই একজনের ভোট দিয়ে দিচ্ছে, মানে যারা মৃত মানুষরা উঠে তারা পর্যন্ত ভোট কেন্দ্রে গেছে, যারা সারা জীবন নৌকাতে ভোট দিয়ে গেছে, তারাও গিয়ে দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এগুলো আসলে মানে আপনারা বলতে পারেন দুর্নীতি, বাট পার্টি চালানটা চিত্রানোর ব্যাপার আছে, বুঝছেন, বুঝে যে মানুষজন আহত। সো দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাঁ যেটা বলতেছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে 17 বছরে এমন এক ধরনের শ্রেণী তৈরি হয়েছে, বা এক ধরনের সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে, যারা সরকার যে তোমার তুমি নৌকাতে ভোট দিবা, সেই ভোটটাই আগের দিন রাতে দিয়ে রাখছে, সেটাকেও সাপোর্ট করে, বলে যে হ্যাঁ আমি তো দিতামই, ঠিক আছে, ইটস ফাইন। মানে, এবং তার চাইতে বড় ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে জামাত বিএনপির হাতে ক্ষমতা চলে যাওয়ার চাইতে রাতে ভোট দিয়ে ক্ষমতায় থাকাটা হচ্ছে মোর ডেমোক্রেটিক, মোর ইম্পর্টেন্ট ফর দ্য সোসাইটি, ফর আমাদের দেশের জন্য। এই ধরনের একটা মতামত আমরা দেখি। এটা আসলে এটা ফেমাসলি অশো বলেছে যে হলে গিয়া পিপল আর ইডিয়েট, ওই যে একটা আছে না,
ফর দ্য ডেমোক্রেসি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, বাট দ্য পিপল আর ইডিয়েট। এটা একটা সাথে ন্যারেটিভের সাথে হয় ডেমোক্রেসির। ডক্টর ইউনূস আর তারেকের রহমানের বৈঠক নিয়ে জামাত বক্তব্য দিয়েছে, বলছে যে তারা বলছে এটা ইতিবাচক। হ্যাঁ, এটা জুম করে যদি দেখেন ঠিক আছে। হ্যাঁ, গুড। যাই হোক, এখন সবাই মিলে একটা পজিটিভ মানে it just started a dialogue. It started a dialogue. এখন মানুষজন দেখে কি খুবই বড় গলায় বলে যে ভিডিও টিডিও পোস্ট করে, যে অনেকে আবার কান্নাকাটি করে ভিডিও পোস্ট করে টিকটকের জন্য। আই ডোন্ট নো, মেবি যে ইউনূস স্যার চায়েন না, ইউনূস স্যার আপনি ছেড়ে দিয়েন না। সো নির্বাচন এটা যেমন একটা সময় কিন্তু কেউ কেউ বলতেছিল যে 5 বছর ধরে আমরা করবো না। আপনি 5 বছর দালালদের কথা শুনেন না। হ্যাঁ, বাট এটা একটা যেটা বোঝা যাচ্ছে, মানে আমি যেটা মানে একটা বাংলাদেশি যে পার্সপেক্টিভে যদি কথা বলি, মানে ইন্টারিম গভর্নমেন্টের পাওয়ার কিন্তু এত না, মানে শেষে সবখানে গিয়ে যে কন্ট্রোল করবে, দিয়ে করবে, সব কিছু বদলে দিবে, এটা কিন্তু ইট উইল টেক সাম মানি, মানে টাকাও লাগবে প্রচুর। এত টাকা বাংলাদেশ এখন মানে রিকভারি মোডে আছে, যে ড্যামেজ হয়ে গেছে, হয়ে গেছে, সেখানে রিকভারি মোডে আছে। সো ইটস নট পসিবল। আর ওইভাবে মানুষের যে দিন শেষে সবাইকে ফোর্সফুলি এথিক্সের সবাই যে চেঞ্জ করে দিবে, এটাও আসলে সম্ভব না। বাংলাদেশের অনেক কিছু নিয়ে কিন্তু মানুষজন নারাজ। এবার যখন আমি রিসেন্টলি যখন ট্রাভেল করলাম বাংলাদেশে, দেখি এয়ারপোর্টে কিছু মেজর চেঞ্জেস আসছে। দুনিয়াতে ফার্স্টে আমি মানে এই ইমিগ্রেশন খুবই ইজি হয়েছে। আমি লাইফে যে কোনো একটা কান্ট্রি দেখছি যেখানে বাইর হওয়ার ইমিগ্রেশন টাফ, সেটা ছিল আমার দেশে। ইমিগ্রেশন ইজি হয়েছে, ওয়াইফাই প্রচুর অ্যাভেলেবল, আর মানুষজন হেল্প করার মানুষজন আছে, আর নতুন নতুন চেয়ার বসানো হয়েছে। আর আমি জানি না মানুষজন দুঃখ পাইতে পারে যারা দেশ ছেড়ে চলে গেছে, পালাইছে। মুজিব কর্নার আর নাই, ইটস আ ব্যাড নিউজ, বুঝছেন? করতেন। হ্যাঁ, এখন এয়ারফোর্স বিমান বাহিনী মানে ম্যানেজমেন্ট করছে। আচ্ছা, তো এটাই। তো এয়ারপোর্টের ব্যাপারে আমি একটা জিনিস রিসেন্টলি শুনলাম, বেশ আলোচনা হচ্ছে, স্পেশালি প্রবাসী মহলে বা ওই ধরনের সার্কেলে, এই যে অনলাইনে ভিডিও ভাইরাল হয়েছে। এয়ারপোর্টের দরবেশ বাবা নামে এক ব্যক্তি, উনি সম্ভবত বেশ পপুলার বা ভাইরাল। তো ওনার সম্পর্কে তুমি কিছু জানো কিনা, দর্শকদের সাথে কিছু শেয়ার করতে চাও কিনা? প্রবাসীরা অনেকেই দেখলাম আমি বেশ ক্ষিপ্ত একটু। এটা হলে কি এই যে এই ভদ্রলোক, একটু যদি আমাদের বলো কিছু। ভদ্রলোক খুবই রাগী লোক কিন্তু দেখেন। তো ওনাকে নিয়ে কথা হচ্ছে যে, মানে আমি এটা প্রবাসী পার্সপেক্টিভে যেটা বুঝলাম, যে উনি হলে কি সবাইকে ধরে 2টা ফোনের বেশি আনলে মানে এটা নিয়ে মানে কি অনেক ঝামেলা করে, সবাইকে চেক করে, সবাই হলে গিয়ে জায়গায় জায়গায় হাত দিয়ে জামা কাপড় খোলায়, প্যান্ট খোলায়, তারপরে হলে গিয়ে চেক করেন। আর হলে গিয়ে চকলেটও যেটা বেশি করে নিয়ে আসে, পূর্ণ প্রসাধনী মানে কসমেটিক্স, তাদেরকেও হলে গিয়ে মানে এই কমপ্লেনটা কিন্তু করতেছে মালয়েশিয়া, সৌদি, এসব প্রবাসী যারা হলে গিয়া, এই প্রবাসী ভাইরা যারা আছেন, তারা হলে গিয়ে অনেক বছর পর যান। তাদের কোশ্চেন হলে গিয়ে, ভাই 2টার বেশি ফোন আনলে সমস্যা কি, 5টার বেশি ফোন আনলে সমস্যা কি? ইট কাইন্ড অফ মেক সেন্স। তারা হলে গিয়ে অনেকদিন পর যাচ্ছেন, করছেন। আপনি যদি দেখেন, আপনি একটা জিনিস নোটিস করবেন যে একদম ইনোসেন্ট প্রবাসী, দে আর নট লাইক গোল্ড স্মাগলার, কিছু না। তাদেরকে যেভাবে হেনস্থা করে, অপমান করে, তাদেরকে এই যে ভিডিওগুলো পাবলিশ করে দিতেছে, এটা কিন্তু এটা আমার কাছে একটু আলোচনার জায়গা রাখে যে তোমার মানুষ, তুমি যাচ্ছ দেশে, যাচ্ছ যেটা বলতেছিলে যে নিজের দেশে ঢুকতেছো, তোমাকে এয়ারপোর্টে তুমি কি নিয়ে আসছো, এটা ব্যাগ খুলে, যেটা বললা যে অনেকের একদম আছে যারা চোরাচালানের কাজ করতেছে, অবশ্যই তাদের সতর্ক থাকতে হবে। একদল আছে যারা অনেকদিন পরে দেশের বাইরে থেকে যাচ্ছে, হয়তো একটু বেশি করে জিনিস কিনে নিয়ে গেছে। তোমাকে যখন এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করা হচ্ছে, তোমাকে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমার এই ধরনের একটা ইমেজ তৈরি করা হচ্ছে যে তুমি একজন চোরাচালানকারী, তুমি মনে হয় বেশি করে জিনিস নিয়ে আসতেছো, সব কেটে খুলে একটা করা হচ্ছে। এটা করেও যদি আপনি
এটা আপনি কমেন্টগুলোও যদি পড়ে দেখেন, ওনাদেরও কথাবার্তাগুলো গেলে এই কথাই যে হলে কি আমি আমার দেশে এত বছর পর যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ। আপনারা মানে এই পোস্ট করে এভাবে অপমান করতেছেন। মানে আমি কয়জন শ্রমিকের সাথে যখন ফ্লাইটে উঠি আমি এমনি গল্প-টল্প করি। ওনাদেরকে দেখা যায় যে ওনারা ৭-৮ বছর পরেও যায়। আচ্ছা, আচ্ছা। মানে আপনি নামার পর এইসব ধরনের হয়রানি is just beyond harassment মানে অন্য ধরনের harassment আপনি ডিরেক্টলি ভিডিওটা করা মানেই হচ্ছে যে তাকে একটা ক্রিমিনাল লেভেলে নিয়ে যাইতেছে হ্যাঁ, হ্যাঁ। একজন প্রবাসী ভাইকে। এই যে এই ভিডিওটা যদি দেখেন এখানে উনি হলে গিয়ে he is literally cursing out these people. আচ্ছা, আচ্ছা। বুঝছেন? তো এইগুলাতে আর ফেসবুকে দিলে তো মানুষজন মিক্সড রিঅ্যাকশন দিবে। হুম। যে হলে গিয়ে, "এই এতবার কেন যাস? এত জিনিস কেন নিয়ে আসছস?" আরে ভাই যে বিদেশে থাকে সে জানে যে হলে গিয়া ২ গ্রামের পরের মানুষও গিয়া বলে যে ২ টা বডি ওয়াশ সাবান নিয়ে আসতে। বুঝছেন? এক্সাক্টলি। সো ওইভাবে তো বাজার করে আসে। হুম। তো তারপরে আবার ওটার ডিফেন্সিভ আবার ভিডিও যারা আবার আমার কাছে এটা জিনিসটা উইয়ার্ড লাগছে যে এখন এয়ারপোর্টের ভিতরে কিছু ফেসবুক সাংবাদিকের অ্যাক্সেস আছে। বুঝছেন? তারা কিন্তু 'প্রথম আলো', 'কালের কণ্ঠ' এসবের কেউ না। তারা হলে গিয়ে ভিডিও করে, ভিডিওটা করেই হলে গিয়ে পোস্ট করে দেয়। আমি একটা রানওয়ের ভিডিও দেখেছিলাম ভাইরাল হয়েছে। রানওয়ে থেকে পাইলট বলছে যে, "এই লোক কে রানওয়ের মধ্যে?" হুম, হুম। তো ওইটা হলে গিয়েছিল এক ভিডিও ফেসবুক ফটোগ্রাফার। রানওয়েতে পর্যন্ত চলে গেছে। বুঝছেন? তো এই লোক হলে গিয়ে এরাও হলে কি এগুলোর ভিডিও করে দিতেছে। প্রবাসীদেরকে ক্রিমিনাল লেভেলে নিয়ে যাচ্ছে। তারপরে আবার সেই সেম লোক একটা ভিডিও দিয়েছে। কই সবাইকে তো আটকানো হয় না। আচ্ছা, আচ্ছা। তো আমি ওইটা দেখার পর আমি যেটা বুঝলাম, তারা হলে গিয়ে ওই USA, UK এর প্যাসেঞ্জার। এটা আমি স্বাভাবিক মানে আমি আগেও লক্ষ্য করেছি। কাস্টমস যদি আমাকে জিজ্ঞেস করে, আমি যদি বলি যে আমি USA থেকে আসছি, চলে যান, চলে যান। বুঝছেন? কারণ USA থেকে কোনো স্বর্ণ চালান হয় না। সো তুমি যদি এগুলা মধ্যপ্রাচ্য বা অন্যান্য আ এশিয়ান কান্ট্রি গুলা থেকে হ্যাঁ, হ্যাঁ। আসো, তখন তোমার ক্ষেত্রে হয়তো বেশি কড়াকড়ি করা হয়। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা টার্গেটেড একটা ইয়া। তো এটা কি এক ধরনের শ্রেণী বৈষম্য না? যে হচ্ছে হ্যাঁ, শ্রেণী বৈষম্য। তবে আবার এই সাথে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তোমার চোরাচালানের রুট হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, সেই রুটগুলাকেও একটু টার্গেট করা হয়। কিন্তু তাদের ওর মধ্যে আবার সাধারণ মানুষজনও হয়রানির শিকার হয়। এটাও আমি স্বীকার করি। ২ টাই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। তবে বাংলাদেশে যারা এই ধরনের এই যে তুমি যেটা বললা মানুষ ওই কিছু ফেসবুক সাংবাদিক শুধু এয়ারপোর্টে নরমাল দৃশ্য ভিডিও করে ছেড়ে দিচ্ছে, সেটাও মানুষ দেখতে আগ্রহী। এয়ারপোর্টের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা বা একটা আগ্রহ কাজ করে যে আরে কি হচ্ছে ওখানে, কেমন দেখি, কি হয়, মানুষ কি করে। তো এই ধরনের জায়গাতে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেও সিমিলার একটা বিষয় কাজ করে কিরকম, তাদেরও একটা ক্ষমতা চর্চার একটা চেষ্টা থাকে যে আমি এই এয়ারপোর্টে কাজ করি, আমার এখান দিয়ে দিনে ২০,০০০ মানুষ ৫০,০০০ মানুষ আসা যাওয়া করে, আমি এদের উপর আমার ক্ষমতা দেখাবো যে আমি যে তার চেয়ে ক্ষমতাবান। একটা ক্ষমতার চর্চা বলে আমার কাছে মনে হয় যারা এই ধরনের চাকরিগুলাতে করে এবং এই ধরনের ভিডিও করেন। তো এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি আনতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যেটা আমরা দেখি রেগুলার ইদানিং যে সব চেকপোস্ট বা বসানো হচ্ছে সেই সব জায়গায় দেখা যাচ্ছে ভিডিও করার একটা ভিডিও করে ফেলে। হ্যাঁ, তোমাকে যখন রাস্তায় থামানো হচ্ছে, তুমি এখনো অপরাধী বা দোষী কিনা বা কিছু কিনা এটার কোনো কিছু ছাড়াই তোমাকে যে একটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া, এই যে এবং সাংবাদিকদেরও যে এখানে অবস্থান, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা ঠিক কিনা, তুমি অপরাধী হইলে তারও ভিডিও করতে পারবে কিনা সেটারও আমার ধারণা আইনে কিছু বলা আছে। আমার এই মুহূর্তে স্পেসিফিক আইন সম্পর্কে মনে করতে পারছি না। কিন্তু তোমাকে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে জাস্ট রাস্তায় তুমি থামাইছে পুলিশের চেকপোস্টে, রেগুলার চেকপোস্ট ফর নো রিজন, তোমাকে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এবং অনেকেই সেখানে এই ধরনের মন্তব্য করে বা অনেকের মানহানিও ঘটে যে এত রাতের বেলা কেন আপনি বাইরে ছিলেন, বা এত রাতের বেলা সেটা কোনো মহিলা মানুষ হইলে স্পেশাল থামাইলো, হ্যাঁ অন্য কারো গাড়ি থামায় নাই, আপনার গাড়ি কেন থামাইলো। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? এটা এখন আমি তো আর লয়ের সাইডটা জানি না। লয়ের সাইড অনুযায়ী যদি আমি বলি আমেরিকার যে ল আছে সেটাতে পাবলিক প্লেসে রেকর্ডিং করা ঠিক আছে। তো সেটা আবার ব্রডকাস্ট করা যায়। বা সাবসিকুয়েন্ট ব্রডকাস্টের রুলটা আমি আবার জানি না। তো কিন্তু সামাজিক দিক আমাদের দেশে একটা
হ্যাঁ, সামাজিক দিক থেকে মানে আপনি চিন্তা করে দেখেন যে হলো গিয়া মানে আমি ২ বন্ধুর সাথে দেখা করতে গেছি। মানে বা কিছু করতে গেছি হলো গিয়া আমরা গান-টান শুনতে আসতেছি। এক বন্ধু ওদিকে বিড়ি খাচ্ছে, ইয়ে খাচ্ছে। সো সেইটা যদি হঠাৎ করে থামায়া যদি কেউ যদি রেকর্ড করে যদি সাথে রেকর্ডও তো করে না। লাইভ করে কাইটা তারপরে রিলস বানায়া পাঠায় দিবে। যে আর সাথেই তো ছড়ায়া যায়। এটা তো কোনো আর কপিরাইট নাই। সবাই ছড়ায় দেয় যদি ইন্টারেস্টিং হয়। তো এইগুলা তো অন্য ধরনের মানে আম মানে একটা পাবলিক হিউমিলিয়েশন এরও একটা মানে ইটস দ্য বিয়ন্ড দ্যাট। হ্যাঁ, দুনিয়ার চারিদিকে ছড়ায় যাইতেছে। ওই যে বললাম না যে প্রবাসী যখন কাস্টমস এর ওইখানে ঢুকতেছে, তার ভিডিওটা এমনভাবে দেখানো হচ্ছে যে সে ক্রিমিনাল। তো তেমনি এই যে আপনি যে ভিডিওটা চালাচ্ছেন সেটাতে হলে গিয়ে জাস্ট আমার মনে হয় না ওনাদের গাড়ি থেকে কিছু পেয়েছে। তো গাড়িটা সব দিকে থেকে চেক করতেছে। বাট মানুষজনের হলে গিয়ে মানে আচরণ হচ্ছে যে আ গাড়ি থামাইছেই মানে এটা ক্রিমিনাল। অলরেডি তারা রিলসের দুনিয়া ভাই। মানুষজন ১০ সেকেন্ড দেখবে। ১০ সেকেন্ডের থেকেই ওই জাজমেন্টটাই এনাফ। আগের আপনার চেহারা যদি দেখবে না, শুধু ওই ঘটনাটুকুই দেখবে। এটাই। ইটস একটা ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ। এই ধরনের টপিকস রাজনীতি বিষয়ক যে ভিডিওটা কি জুম করা যাবে এমনিতে? না, রাজনৈতিক আচ্ছা, ঠিক আছে। ভাগবাটোয়ারা হচ্ছে। আচ্ছা। ওহ! এটা তো হ্যাঁ, এটা তো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা ইয়ে যদি বলেন। সেটাই। ৳১০০ পাইলে আপনি হচ্ছে ৳৫০ ভাগবাটোয়ারা করেন অন্যদের সাথে। আর ৳৫০ আপনি আপনি কম নিলেন, বাট আপনার সেটাতে বরকত বেশি হবে। তো এটা কিন্তু ঘুষ, চাঁদা এই ধরনের বিষয়ে বলা হচ্ছে। খুব ইন্টারেস্টিং। আচ্ছা। তো এই ধরনের চাঁদা ক্ষেত্রে এটা কি আমি যাই এই ভিডিওটার সত্যতা বা সময়কাল কবেকার এটা আমি কনফার্ম বলতে পারবো না। বাট পাবলিকলি এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে দেখছেন তো? এবং আরো কিছু জায়গাতে হ্যাঁ। দেখছি, যেমন একটা ভিডিওতে একজন বড় নেতা বলতেছেন যে তোমরা বুঝে শুনে করো, দেখে শুনে করো। তো কি করা আচ্ছা, বলা হচ্ছে সবার কাছে। ঘুষ ওইসবের কথা আর কি। হ্যাঁ। তো এই জিনিসগুলা এটা আরেকটা জিনিস মানুষের খেয়াল রাখতে হবে। এই যে সবার হাতে ক্যামেরা রেকর্ড করে কিন্তু দিয়ে দিতে পারে, বুঝছেন? কে যে রেকর্ড করতেছে। বাট আমার মনে হয় মানুষের সবাই যে এরকম ভিডিও এরকমভাবে যে কথা বলতেছে সে জানেও যে এটা রেকর্ড করতেছে আর এটা যে দিয়ে দিবে, বাংলাদেশে এই ট্রেন্ডটা আছেই। হ্যাঁ। সো এটা আরেকটা বাট দিস ইজ গুড পজিটিভ মানে শেয়ার করে খাচ্ছে সবার সাথে, এটা একটা হ্যাঁ। মানে আরেকটা সবকিছু নিয়ে যাচ্ছে। ইভেন্ট। তো উনি হচ্ছেন, আচ্ছা ওনার অডিওটা শুনে টিকিটটা কত টাকা দিয়ে কাটছি। আর এই যে কিছু ভাই বলে না যে এই সরকারের কি করছে দেশের জন্য, তারা কথাগুলি শুনে যাবেন। এই যে দেখুন, আমি বাংলাদেশ বিমানে আজকে টিকিট কাটলাম। আপনারা দেখুন, মাত্র রিটার্ন আপ ডাউন টিকিট মাত্র 1550 রিয়াল দিয়ে কাটছি। বুঝতেছেন আপনারা? অথচ দেখুন বিগত দিনে আমরা টিকিট কত দিয়ে কাটা লাগছে? 2800 টাকা, 3000 রিয়াল দিয়ে টিকিট কাটা লাগছে। আপনি যদি ভিডিওটার কনটেক্সট বলতেন বুঝলেন। হ্যাঁ, ভিডিওর কনটেক্সট হচ্ছে প্লেনের কথা বলা হচ্ছে। প্লেনের টিকিটের হ্যাঁ। যে টিকিট ওনারা আগে বাংলাদেশ বিমানে ঢাকা টু সৌদি আরব টিকিট কাটতেন, তার যে প্রাইস ছিল টিপিক্যাল, সেটা সম্প্রতি সরকার থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সেই টিকিট উনি বলতেছেন উনি প্রায় হাফ প্রাইসে কিনতেছেন বা 40 to 50% কম দামে বাংলাদেশ সৌদি আরব আসলে টিকিট কিনতেছেন। তো এটা নিয়ে উনি হচ্ছে একটা পজিটিভ কথা বলার চেষ্টা করলেন যে কিছু প্রবাসীদের পক্ষ থেকে কিছু সুবিধা বা পরিবর্তন আসা শুরু হচ্ছে বা পাচ্ছিল। মানে we should not forget মানে জুলাইয়ের সময় কিন্তু যে মানে যখন একটা ব্ল্যাক আউট হইলো, কম্পিটিশন ব্ল্যাক আউট হইলো, প্রবাসীরা কিন্তু কিছু ছিল। তারা হলে গিয়ে যে রেমিটেন্স, ট্রেড, ওই যে পলক আইসা ভিক্ষা চাওয়া শুরু করলো। সে কিমি খোলার পরে ফার্স্টে কিন্তু ভিক্ষা।
যে আপনারা রেমিটেন্স কি পাঠাবেন, এগুলো কিন্তু এই খেলবো না আমরা। বলতে হবে আরব আমিরাতে প্রায় 60 জনের মতো যাদের জেলে দেওয়া হয় লম্বা সময়ের জন্য, বিভিন্ন জেলে পাঠানো হয়েছিল। তারাও কিন্তু ওইখানে মিছিল করার কারণে, তো তারা কি জানতো না যে সেখানে মিছিল করা কনসিকুয়েন্স আছে, কিন্তু তারপরেও কিন্তু তারা দেখো সেই এত দূরে থেকে সেখান থেকে বাংলাদেশের লোকজনের সাপোর্টে কথার জন্য ওইখানে তারা জেনে শুনে কিন্তু মিছিলের একটা আয়োজন করা বা অংশগ্রহণ করার যে কাজটা সেটা কিন্তু করছে। সো জুলাই অভ্যুত্থানে তোমার প্রবাসী মানুষজন মাঠে রাখতে না পারলেও তাদের সামর্থ্যের যেসব জায়গা আছে, তারপর ভার্চুয়াল স্পেসে অনলাইনে ফেসবুক ইউটিউবে যেভাবে তারা কথাবার্তা বলে প্রচারণা করে অংশগ্রহণ করছে, এটা একটা অতুলনীয় একটা বাংলাদেশের মানুষজনের টিকেটের প্রাইস এত বেশি ছিল যে মানে মানুষজন প্রেফার করতো কলকাতাতে বা মুম্বাইয়ে গিয়ে তারপরে ফ্লাইট নিত। মানে আপনি যদি ধরেন কুয়ালালামপুর বা আরো ফার্দার সিঙ্গাপুরে যান, তাহলে দেখতে চাই যে সেই মুম্বাই থেকে টিকেটের দাম ইয়ে থেকে বলছেন ঢাকা থেকে। মানে সবাই দেশ কি চালাইছে নাকি, মানে টাকা তো ওদিকে এগুলো থেকে উঠাইতে হবে, তাই না? তো আমি একটা টিকেটের প্রাইসের একটা ইন্টারেস্টিং একটা শেয়ার করি। তো আমি একটা মালয়েশিয়ার একটা স্টোরি। তো মালয়েশিয়া বোর্ড হওয়ার সুযোগ নিয়েছিল যে তারা লিখে যত কিছু শ্রমিককে হায়ার করেছিল কোম্পানিগুলো, তো কোম্পানিগুলোকে ডেডলাইন দিয়েছিল যে তাদেরকে মে 31 2024 মধ্যে ওয়ার্কার নিয়ে আসতে হবে। এটা একটা এক্সটেন্ডেড ডেডলাইন ছিল, মানে এর আগে একটা ডেডলাইন ছিল, তারপরে আবার এক্সটেন্ড করা হয়েছে। তো এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর এটা একটা ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন হওয়ার পর দেখা যায় যে মানে এইটা অ্যানাউন্স করার পরই বাংলাদেশ বিমান, ইউনাইটেড, এসব যতগুলো কুয়ালালামপুর ফ্লাইট চালায় তারা সবাই ফ্লাইটের দাম 3-4 গুণ করে দিয়েছিল। মানে হ্যাঁ, মানে আপনি চিন্তা করে দেখেন যে একটা ভিসা কিনছে একটা লোক, তাকে এখন থেকে ডেডলাইন দেওয়া হয়েছে যে এই ডেডলাইনের মধ্যে না যেতে পারলে তার সে যেতে পারবে না। আপনি তো আমাদের তো আইডিয়া আছে যে একটা ভিসার দাম কত টাকা দিয়ে মানুষজন কত কষ্ট করে কিনে। তো এই শ্রমিকদের উপর মানে আমাদের জননেত্রী যে ছিলেন সরকার মানে সব সিন্ডিকেট করে, মানে হ্যাঁ সিন্ডিকেট করে প্রায় 4 গুণ। আমি দেখেছিলাম যে আমি তখন কয়েকটা প্রাইস দেখেছিলাম 95,000 টাকা, যেখানে হলে কি ঢাকা টু কুয়ালালামপুর ফ্লাইট আই থিঙ্ক ইস 15,000, 20,000, ওয়ান ওয়ে 22,000, 25,000 আছে, সেটা 95,000, 1,20,000 এরকম টাকায় তারা এই বিষয়ে টিকিট সেল করেছিল। বাংলাদেশের সবকিছুতেই দেখছি, কিভাবে দেখছি হ্যাঁ যে তোমার বাংলাদেশে যে প্রজেক্ট হয় পৃথিবীর অন্যান্য জায়গার চাইতে 5 গুণ 10 গুণ বেশি দামে হয়। একটা ব্রিজ হবে অন্য জায়গায় সেল করছে 100 কোটি টাকায়, বাংলাদেশে যেটা 500 কোটি টাকা। এবং অন্য একটা প্রজেক্ট হবে, কিছু বিল্ডিং হবে যেটার খরচ হচ্ছে 50 কোটি, সেটা বাজেট করা হয় 200 ওই 150 কোটি মেরে খায়। তো আমরা কিন্তু গত 17 বছর ধরে এটা সব ক্ষেত্রেই হয়েছে আমাদের, যে আমরা যে পরিমাণ টাকা পয়সা পে করছি, খরচ করছি, তার 25-30% সার্ভিস পাইতাম। মনে করো তুমি একজন লোক 10,000 টাকা আর্ন করো, তুমি 10,000 টাকা খরচ করো মাসে, তুমি সার্ভিস পাচ্ছ 5,000 টাকা, 3,000 টাকা, বাকি 7,000 টাকা কতিপয় রাজনৈতিক লোক, এই যে যারা আমরা দেখতেছি 20 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, এই কতিপয় লোক হচ্ছে তোমার আমার থেকে এই 10,000 টাকা থেকে 5,000 নিয়ে গেছে, প্রতি মাসে নিয়ে গেছে। তুমি চিন্তা করো, তো এটা তো আর সব একভাবে নেয় না। তোমার হচ্ছে যে আপনার ট্যাক্সের মাধ্যমে নেয়, ফোনের ব্যাটের মাধ্যমে নিচ্ছে, তোমার বাজারের দাম বাড়ায় নিচ্ছে, গাড়ির ভাড়া বাড়ায় নিচ্ছে, তেলের দাম বাড়ায় নিচ্ছে, ইলেকট্রিসিটির দাম বাড়ায় নিচ্ছে, এইভাবে নিচ্ছে তোমার কাছ থেকে টাকাগুলো। তোমার টাকা যারা বলছে যে কিভাবে নিচ্ছে, দেখো সব ক্ষেত্রে এই যেভাবে প্লেনের টিকিট, তুমি বিদেশ থাকো, এটা তোমার চার্জ, তোমার উপর আমি ইনডিরেক্ট ট্যাক্স বসাইলাম যে তুমি প্লেনে 20,000 টাকার পরিবর্তে তুমি 80,000 টাকা দিয়ে আসা যাওয়া করবা, 60,000 টাকা আমার প্লাবেন পাবে। হ্যাঁ, আপনি যখন নেক্সট টাইম যখন টিকিট করবেন তখন আপনি ফেয়ার ব্রেকডাউন দেখবেন। ফেয়ার ব্রেকডাউন দেখলে আপনি বুঝবেন যে বাংলাদেশ এয়ারপোর্ট কত টাকা চার্জ করে একটা ফ্লাইট যখন ফরেন। হ্যাঁ, ইটস ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট লেভেলের কাছাকাছি চার্জ করে বাংলাদেশ এয়ারপোর্ট। তো
এটা এগুলো আসলে দেশ যে এতদিন কেমনে চালাইছে আর সবাই যে কনফিউজড এখন কেন উন্নয়ন হয় না করে দেওয়াটাই তো ভাই আমাদের তোমরা ছিল আওয়ামী লীগ তো মানুষ সেটাই এবং ডিভিশন এইটা ক্রিয়েট করেই মানুষকে তো 17 বছর ধরে চালাই সেটাই মানুষজনের অ্যাটিটিউড ছিল যে আশ্রয়ন পদ্মা সেতু ওদিকে নেত্রীর দান তার ত্রাণ তাহবিলে থেকে পদ্মা সেতু আসছে মাসে 5,000 টাকা দিচ্ছি পদ্মা সেতু করার জন্য প্রতি মাসে 10 বছর ধরে দিয়ে গেছি এইটার কথা মানুষকে বলে নাই বলতেছে যে টাকা হাসিনা শেখ মুজিব হচ্ছে গোপালগঞ্জ থেকে নিয়ে আসছেন গোপালগঞ্জে স্বর্ণ একটা আছে ওখান থেকে উনি স্বর্ণ তুলে সেই টাকা দিয়ে হচ্ছে উনি পদ্মা সেতু বানাই দিচ্ছেন আমাদের মোবাইল ফোন কিনে দিচ্ছেন তোমাকে সেটা থাকার ঘর করে দিচ্ছেন এইটা বলতে গেলে মিরাজ কতক্ষণ ভালো রাখতে পারবো সেটাই মানে দেশ কি ইয়েতে তলানিতে পড়ে গেছে এখন তো সুপার মার্কেটে 15% ভ্যাট নাই হ্যাঁ সুপার মার্কেট থেকে ভ্যাট তো তুলে গেছে আমরা কি ইয়া করতে পারছি না কি কথা বলে সেটাই আমরা পজিটিভ নিউজের তুলতে চাই ব্যাপারটা বাংলাদেশে সাম্প্রতিক যে এটা একটু প্রসঙ্গ চেঞ্জ করছি আমরা ক্রিকেটের একটা অবনমন বা ক্রিকেটের প্রতি মানুষের একটা ভালো লাগা আস্তে আস্তে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 1-1.5 বছর হলো ক্রিকেট খেলা দেখি না তো আমি আরো অনেকেই চিনি যারা হচ্ছে আগের মতো আর এখন ক্রিকেটের প্রতি সেই ভালো লাগাটা কাজ করতেছে না একই সাথে বাংলাদেশের ফুটবলের একটা জোয়ার চলতেছে দেখতেছি ফুটবলে একটা মানুষের রিসেন্টলি বেশ কিছু বিদেশি প্লেয়ার বা বাংলাদেশি দলের যে খেলারও কিছুটা পরিবর্তন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে স্টেডিয়াম পরিপূর্ণ প্রচুর মানুষজন যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা হয়তো একটু কথা বলি যেমন এটা সিঙ্গাপুরের সাথে বাংলাদেশে একটা ম্যাচ ছিল যেমন পুরো স্টেডিয়াম অলমোস্ট ফুল ছিল তার আগে ভুটানের সাথে যে খেলা হলো বাংলাদেশ সেই খেলায় জিতেছেও তো সেই দিন যদি সিঙ্গাপুরের সাথেও পেনাল্টিটা পেয়ে যেত বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতো ওই দিন বাংলাদেশ জিতে যাওয়ার সুযোগ বা ড্র করার সুযোগ থাকতো পাশাপাশি এই যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা তো এইখানে আমি একটা পর্যবেক্ষণ যদি ছোট করে শেয়ার করি তারপরে তোমার পর্যবেক্ষণগুলো শুনবো যে মানুষ চায় কিছু একটা করতে কিছু একটাকে সাপোর্ট করতে কিছু একটার পেছনে নিজের সময় এবং অর্থ বা মেধা ব্যয় করতে তো ক্রিকেট ওয়াজ এ লিটল বিট ডুইং দ্যাট কিছু মাঝখানে কিছুদিন কিন্তু তুমি যখন 10 বছর 15 বছর 20 বছর ধরে একটা দল ভালো করতে পারে না তার সাথে তুমি কতদিন থাকবা কিভাবে থাকবা আমি জানি না তো মানুষ সেই বয়েডটাকে এখন ফুটবল দিয়ে ফিল আপ করতেছে ফুটবলাররা যদি তুলনামূলক ভালো পারফরমেন্স করতে পারে আই থিঙ্ক ফুটবলের একটা গণজোয়ার আবার আমরা দেখতে পারি হয়তো এটাই I just want to add to that not only that ওই যে আমরা এটা একটা সাইনই আমরা দেখতে পেরেছি যখন আমাদের মেয়েদের ফুটবল টিম যখন জিতলো মানে পিপল ওয়ার র্যালিং বিহাইন্ড দেম এরকম র্যালি আসলে ক্রিকেটে আমি অনেকদিন দেখি নাই মানে সবাই প্রবাসী মানে বাংলাদেশিরা যারা বাইরে থাকে ভিতরে থাকে সবাই হলে গিয়ে র্যালি করতেছিল মানুষের ক্রিকেটের উপর মন চলে গেছে ক্রিকেট বাট সামহাও তারা কোনো পারফরমেন্স করতে পারে না ক্রিকেটে বাট সামহাও ইজ স্টিল আ $1 billion ইন্ডাস্ট্রি বিকজ অফ অ্যাডস এন্ড থিংস আমি যাদের সাথে যারা 80s মানে 70s এর কথা বলবো না 80s এর মানে আমাদের যাদের আমার আছে ওনারা বলতো যে মানে ফুটবল ওয়াজ অলওয়েজ পপুলার ইন বাংলাদেশ মানে জীবন আমি এটা একটা কাহিনী শুনেছি যে জীবন বীমা কর্পোরেশন আছে তো ওইটা তো 10 নাকি 12 তলা বিল্ডিং ছিল সেই 80s এর কাহিনী তো মানুষজন সেটা রং দেওয়ার জন্য বাঁশের যে মাথা দেওয়া হয় এই যে স্ক্যাফোল্ডিং এর মতো দেওয়া হয় বাঁশের রঙের জন্য সেইটা দিয়ে মানুষজন উপরে উঠে টিকিট কিনতে গেছে এককালে বাইরে থেকে মোহাম্মেডান আবাহনীর খেলা হবে সো ফুটবল ওয়াজ পপুলার বাট আমাদের আবার চেঞ্জ হয়েছে মানে ওই যে ডিফিট বেশি হয় নাই এদিকে হয় নাই বাট আবার ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ঘর একেবারে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে ধ্বংসের পথে নিয়ে তোমার সালাউদ্দিনের কথা বলতে হবে না তোমার ফুটবলের কথা বলতে গেলে ও আচ্ছা উনি তো দখল করে পাপনি যেভাবে বিসিবি দখল করেছিল সালাউদ্দিন সেভাবে বাফুকে দখল করে সে এটাকে ভেঙে চুরে খাইছে না বাংলাদেশে যদি আপনি অনেকে আবার মনে করতে পারে যে অনেক ক্লাব ফুটবল বসুন্ধরা এগুলো অনেক ক্লাব ফুটবল হয়েছে এগুলোরও পপুলারিটি বাড়ছে বাট বাংলাদেশে 17 বছরে আমি যেটা বলছি যে আপনি যদি 2 টাকার ঝালমুড়িও বিক্রি করেন সেটাও একটা মানি লন্ডারিং ফ্রন্ট ছিল বুঝছেন
সো ওইটার সাথে কিন্তু আবার ফুটবলের পপুলারিটি মনে করা যাবে না যে ওই সময় এই ক্লাব ফুটবল হইতেছিল। বাট দিস ইজ অ্যাকচুয়ালি গুড যে আমি এটা পজিটিভলি দেখতেছি। হোপফুলি তারা মানে হামজা যে আসছেন ইপিএল এর প্লেয়ার ইউকে থেকে, উনি হলে কি বাংলাদেশের সিটিজেনশিপের বাংলাদেশের নাগরিকত্বের এগেনস্টে খেলতেছে। দ্যাটস সামথিং গুড। মানুষজন সাপোর্ট দিয়ে যাবে। বিদেশি খেলোয়াড়, বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় কিন্তু খেলছে এই মুহূর্তে। হ্যাঁ, এইটাই মানে আমার কাছে মনে হয়েছে ক্রিকেটকে যেভাবে মানুষজন আমরা যে লাস্ট এপিসোডে ডিসকাস করেছিলাম বিসিবি নিয়ে, যে যেভাবে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন রান করে সেভাবেই রান করেছিল, অ্যান্ড উই জাস্ট লিটারালি ডিস্ট্রয়েড ক্রিকেট। কয়েকজন লোক কন্ট্রোল করতো। বাট আই রিয়েলি হোপ, আমি এখন আবার মাইটের যাবো নাকি জানি না, তামিমকে যাতে আবার রিপ্লেসমেন্ট হিসাবে না আনে। সাকিব চলে গেছে, তামিম এখন এমপি হবে, তামিমই এক জায়গায় বানানো হবে, তামিম এখন আমার নগদের অ্যাড করা শুরু করবে। আই রিয়েলি হোপ ইট ডাজন্ট হ্যাপেন। আমাদের ভালো চান্স আছে তামিমের বিসিবি প্রেসিডেন্ট হওয়ার, এখনো না হলেও উইদিন 5 years 10 years এরকম একটা সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা বাংলাদেশ ফুটবল দলের এই যে র্যাঙ্কিংটা দেখো তুমি, গত 1993 সাল থেকে শুরু করে এই যে প্রথম মাঝখানে শুধুমাত্র 96-97-তে কিছুদিন একটা ভালো অবস্থানে যাওয়া হয়েছিল, 110 বাংলাদেশের হাইয়েস্ট র্যাঙ্কিং। এরপরে এই সালাউদ্দিন যখন দায়িত্ব নেন 2000 অ্যারাউন্ড সম্ভবত 9-10 নাকি 12-13 এরকম সময়ে দায়িত্ব নেন, তো এরপর থেকে বাংলাদেশ দল 150-58 পজিশন থেকে সে যাইতে যাইতে 100 মানে একটা সময় 192তম ছিল 4-5 বছর। সে পৃথিবীর সবচেয়ে খারাপ দলগুলোর মধ্যে সেরা ফুটবল, সবচেয়ে খারাপ দল শেষ মধ্যে 1 নাম্বার 2 নাম্বার এরকম পজিশনে, এবং তোমার এখানে 204টা বা 5টা দলকে সম্ভবত লিস্ট করা হয়, তার মধ্যে তুমি হচ্ছে বটম 10-এ আসো, বটম 5 থাকো। হ্যাঁ, তো এটা তো আমাদের গত প্রায় 15 বছর ধরে আমরা দেখতেছি এই পতনটা, বা ইভেন আরো শুরু থেকে শুরু দেখলে 1994 থেকে 40 বছর ধরে আমরা এই পতনটা দেখে যাচ্ছি, 30 বছর ধরে। সো ইটস প্রেটি ফ্রাস্ট্রেটিং আর কি। তো এখন আশা করা যায় যে যখন ব্যুরোক্রেসি ঢুকে গেছে, সেটাই ব্যুরোক্রেসি ঢুকে গেছে, তখন থেকেই আমি জীবনেও বলবো না যে আমাদের দেশে প্লেয়ার নেই। আমাদের দেশে প্লেয়ার কিন্তু আছে, খেলার মতো প্লেয়ার আছে। যেমন ক্রিকেটেরও কিন্তু সেম কথা, আমাদের দাদারা লিগা সরে না, ইয়াং পোলাবাইন জায়গা পায় না, তো প্লেয়ার আছে। বাট আমার ওই যে ব্যুরোক্রেসি ঢুকে গেছে, এই জন্য হলে গিয়ে ওই যে ডিক্লাইন আবার উপরে উঠে, মানুষের আস্থা জাগে, মানুষের একটু আশা জাগে, তারপরে আবার ইয়ে হয়। বাট ইয়া লেটস সি, এখন এগুলো আসলে মানে পজিটিভ নোটেই মানে আমরা দেখতেছি এই যে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, আমাদের উইমেন্স ফুটবলের সাথে যেসব ম্যাচ হলো, সো ইট ইজ সাম অফ দ্য পজিটিভ থিংস উই ক্যান সি, যে আসলে তারা যখন আবার সিঙ্গাপুরে খেলতে যাবে সেকেন্ড লেগ যদি হয়, পিপল উইল সি দিস ম্যাচ। মানে আমার মনে হয় এই কন্টিনিউড সাপোর্ট করে যাওয়াটা ইটস এ বিগ থিং, রাইট? মানে হঠাৎ করে ক্রিকেটে জিম্বাবুয়েকে হারাই দিলাম, এরপরে আবার ক্রিকেটে মনোযোগ দিয়ে দিলাম, এটাও মানে উই শুড হ্যাভ আ ইউনো ব্যালেন্স। এরপরে থাকতে যাচ্ছে হাল্ক হোগানের সাথে, আচ্ছা, 9 এবং 14 তারিখে ইন্টারেস্টিং। নভেম্বর 18-তে ইন্ডিয়া, আর মার্চের 31 আগামী বছর আবার সিঙ্গাপুরের সাথে খেলবে। আচ্ছা, তাহলে ইন্ডিয়ার সাথে যেটা একটা এই ম্যাচগুলো অনেক পপুলার হবে হোপফুলি। হ্যাঁ, অফকোর্স। হংকং সম্প্রতি ইন্ডিয়াকে হারাইছে, ইন্ডিয়া বা পাকিস্তান কাউকে হারাইছে। তো বাংলাদেশের জন্য শুভকামনা। আমাদের আশা করি এই ফুটবলের নতুন যে জোয়ার, সেটা মানুষের মনে এক ধরনের উদ্দীপনা তৈরি করছে। মানুষ যদি আসলেই সাপোর্ট করে, মানুষকেও আমার ধারণা বা আশা করি খেলোয়াড়রাও খেলার মাধ্যমে মানুষের সে ভালোবাসার মূল, এটা হচ্ছে সো দ্যাটস অল। আজকে তাহলে একটু পর্যন্তই ডিসকাস করি। আজকে বেশ কয়েকটা জিনিসই কভার করা হলো। সো উই জাস্ট ওয়ান্ট টু এন্ড এন্ড পজিটিভ নোট, যে সরকার প্রোগ্রেসের মধ্যে আসছে, ডায়ালগ শুরু হচ্ছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, রাইট? হোপফুলি নেক্সট 1 উইকের মধ্যে কোনো ব্যাড নিউজ আবার দেখবো না। সো এই পজিটিভ এর মধ্যেই
হ্যাঁ, এর মধ্যে আবার হয়তো এক উইকের আগেও আসতে পারি। যদি হ্যাঁ। আবার কোনো বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট হয়, নিউজ হয়, আমরা হয়তো সেটা নিয়ে আবার কথা বলতে চলে আসতে পারি। Okay. All right. So ওকে, ধন্যবাদ that will. এর জন্য। Okay. So thank you. Listen.